হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য গণিতের যেটা প্রথম সেট দেওয়া হয়েছে, দেখো 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আমাদের 1 নম্বর স্কুলের প্রথম যেটা প্রশ্ন 1-এর 1, 160 টাকার 35% সমান কত? তাহলে টাকার মানে তার সঙ্গে এর যুক্ত আছে, তাই না? তাহলে এর মানে আমরা কি করি, এর মানে গুণ করি। তাহলে 160 গুণ 35% তুলতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 35-এর 100, একটা করে শূন্য কেটে দেওয়ার পর 2 দিয়ে কাটাকাটি করেছি। দেখো 16কে 2 দিয়ে কাটলে 8 আর 10কে 2 দিয়ে কাটলে 5। এবার 5 দিয়ে কাটো, 5-একে 5, 5-7 35। তাহলে 7-8-এ 56 টাকা, এটা কিন্তু হবে আনসার। 2 নম্বর প্রশ্ন, লঘিষ্ঠ আকারে পরিণত করো, মানে এটাকে কাটাকাটি করে সরল আকারে একে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 18/21, এই সংখ্যাটাকে আলাদা করলাম। দেখো a⁴ নিচে আছে a⁴, তাহলে নিচে আছে মানে ভাগ আছে, আর ভাগে আমরা পাওয়ারটা বিয়োগ করি। তাহলে a⁴ - 7 লিখবো। এখানে b⁵ - 2 লিখবো, আর c² আছে, c² লিখলাম। এবার দেখো 4 থেকে 7 মাইনাস করলে -3 হয়। বি দেখো 5 - 2 মানে b³ হয়, আর c²। এবার আমরা এখানে দেখো কাটাকাটি করেছি 3 দিয়ে, 3 × 6 = 18, 3 × 7 = 21, তার মানে 6 × 7, এখানে 6 × 7 লিখেছি। লেখার পর b³ c² লিখেছি। আর দেখো a⁻³ তার মানে 1/a³, তাই না? তাহলে এখানে a⁻³ না লিখে আমরা 1/a³ মানে a³ নিচের দিকে লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এরপরে প্রদত্ত চিত্রে x এর মান নির্ণয় করতে বলেছে। এখানে দেখো কোণ BAC এটা x ডিগ্রি, ABC তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর কোণ ACB এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে x এর মান কত? এই যে x এর মানটা বের করতে হবে। চিত্রানুসারে দেখো আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণ, মানে এই কোণটা এবং এখানে এই 30 ডিগ্রি কোণটা, 3টে মিলে 180 ডিগ্রি হয়। এই কোণটা x ডিগ্রি। কোণ ABC এই কোণটা তো দেখো 90 ডিগ্রি চিত্র অনুসারে। আর কোণ দেখো এখানে ACB এটা 30 ডিগ্রি, তাহলে 3টে কোণ মিলে 180 লিখলাম। x লিখলাম। 90 আর 30 যোগ করলে 120 হয়। তোমরা এই ডিগ্রি সাইনগুলো কিন্তু দেবে না, কেমন? ডিগ্রি সাইনগুলো দেওয়ার প্রয়োজন নেই। যখন আমরা প্রশ্নানুসারে বা শর্ত অনুসারে বাম পক্ষ ডান পক্ষ লিখি তখন কিন্তু সাইনগুলো দিই না বা একক লিখি না, তোমরা এগুলো দেবে না, কেমন? এখানে এগুলো সব কিছুই দেবে না। এরপরে দেখো 90 আর 30 যোগ করলে 120 হয়। তাহলে x + 120 যদি 180 হয়, তাহলে x হবে 180 থেকে 120 মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে 60। অতএব এবার তোমরা লিখবে x = 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এরপর দেখো আমরা পরের পাতায় চলে যাব। পরের পাতায় আমাদের 2-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে যদি 100 জন লোক হয় ভোটার, তাদের মধ্যে 100 জনের মধ্যে সবাই ভোট দেয়নি। কতজন ভোট দিয়েছে? 100 জনের মধ্যে 80 জন করে ভোট দিয়েছেন। এবার ভোটের মধ্যে যিনি বিজয়ী প্রার্থী, যিনি জয়ী হয়েছেন, যিনি জিতেছেন, তিনি প্রদত্ত ভোটের মানে যতগুলো ভোট পড়েছে, ওই যে 80% ভোট পড়েছে, তার মধ্যে থেকে 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। এখানে দেখো মোট ভোটার আমরা যদি ধরি 100 জন, 100 জন মোট ভোটার হলে ভোট দিয়েছেন 100 জনের 80%, মানে সরাসরি তুমি চাইলে 80 জন এটাও লিখতে পারো। তাহলে 100 জন ভোটার, কিন্তু ভোট দিয়েছেন কতজন? 80 জন। এবার এই 80 জনের মধ্যে বলা হয়েছে বিজয়ী প্রার্থী পেয়েছে 65% ভোট। তাহলে 80 এর 60%, এর মানে গুণ 65%, তাহলে 65 লিখে নিচে 100 লিখলাম। এবার 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 4, 10কে 2 দিয়ে কাটলে 5, 5 13 65, তাহলে 4 13 52 জন মানে এই বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছে। তাহলে বিজয়ী প্রার্থী এই 80 জন পিছু কত করে ভোট পেয়েছে? 52 জনের ভোট কিন্তু পেয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব 100 জনের মধ্যে 52 জন বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছেন, অতএব তিনি মোট ভোটের শতকরা কত বলেছে? তাহলে মোট ভোটের 52% ভোট কিন্তু পেয়েছে। এরপর দেখো 2-এর প্রশ্নটা, 2 প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:11 প্রথমটা,
যথাক্রমে বলে দিয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে দেখো 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলে যেটা অনুপাত সেটা বলে দেওয়া হয়েছে যে 7:32 হবে। প্রশ্নটা দেখো, যেটা যখন আমরা সলভ করব আনসারটা একটু লেন্দি হবে, কিন্তু আমি একদম জলের মতো সহজ করে এক্সপ্লেন করব। আশা করি তোমরা সবাই কিন্তু খুব সহজভাবে প্রশ্নের আনসারটা বুঝতে পারবে। দেখো, দুই প্রকার স্টেনলেস স্টিল কেমন। প্রথমটা আমি ধরলাম যে এক্স একক, সেটা এক্স কেজি হতে পারে, আমি জানি না সেটা কি একক, আমি একক ধরে নিচ্ছি যে প্রথমটা এক্স ভাগ যদি হয় তাহলে দ্বিতীয় যে স্টেনলেস স্টিলটা আছে সেটা আমি ওয়াই একক এত ভাগে আমরা মেশাবো। প্রথমটার সঙ্গে এক্স অনুপাত যদি হয়, মানে প্রথমটা যদি এক্স কেজি হয়, দ্বিতীয়টা ওয়াই কেজি, এই অনুপাতে কিন্তু মেশানো হবে। তাহলে প্রথম প্রকারের এক্স একক যদি হয় তাহলে সেই স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কত বলে দেওয়া হয়েছিল 2:11। তাহলে এই এক্স একক বা এক্স কেজি ভাবতে পারো, কেমন, তোমাদের ভাবার সুবিধার্থে এটা এক্স কেজি ভাবতে পারো। তাহলে এক্স কেজি যদি প্রথম প্রকার স্টিল দেওয়া হয়েছে, সেই স্টিলের মধ্যে 2 ভাগ রয়েছে ক্রোমিয়াম আর 11 ভাগ রয়েছে স্টিল। এখানে ক্রোমিয়াম লিখবে, আমি এখানে লেখাটা একটু ভুল হয়েছে, এখানে ক্রোমিয়াম লিখবে, কেমন। তাহলে ক্রোমিয়াম এর পরিমাণ, তাহলে এক্স এককের মধ্যে ক্রোমিয়াম কত আছে দেখো 2 আর 11 মোট হচ্ছে 13 ভাগ, 13 ভাগের মধ্যে 2 ভাগ আছে ক্রোমিয়াম। তাহলে এক্স ইন্টু 2 বাই এটা, মানে 2 এর এটা কত হচ্ছে 13 হচ্ছে, তাহলে 2 ইন্টু এক্স মানে 2x/13 এত একক। তাহলে ক্রোমিয়ামের এটা, এবং 10টা নয়, এটা স্টিল, তাহলে এটা স্টিলের পরিমাণ কত, স্টিলের পরিমাণ হবে এবার দেখো, এটা ছিল স্টিলের অনুপাত, তাহলে 11 বাই এটা নিয়ে হয়ে যাচ্ছে দেখো 11 ইন্টু এক্স মানে 11x/13। তাহলে প্রথম প্রকার এক্স মানে এক্স একক বা এক্স কেজি ভাবো যে তার মধ্যে 2x/13 এত কেজি বা এত একক রয়েছে ক্রোমিয়াম, এবং 11x/13 এটা ছিল স্টিল। দ্বিতীয় প্রকার যেহেতু ওয়াই একক, তাহলে দ্বিতীয় প্রকারের মধ্যে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত কত, দ্বিতীয় প্রকারের মধ্যে এটা আবার তোমাদের ক্রোমিয়ামই লিখতে হবে, ক্রোমিয়ামের পরিমাণ দেখো একই রকম ভাবে আমরা করব, ওয়াই ইন্টু এখানে 5:21, তাহলে 5/5 প্লাস 21 আনুপাতিক ভাগার তোমরা জানো, তাহলে 5 বাই এটা নিচে হয়ে যাচ্ছে 26, তাহলে 5y/26 এত একক তামা মানে ক্রোমিয়াম আছে। আর স্টিল কত আছে, স্টিলের পরিমাণ একই রকম ভাবে স্টিল রয়েছিল 21 ভাগ, তাহলে 21/26, তাহলে 21y/26। এবার প্রথম প্রকারে ক্রোমিয়াম রয়েছে এইটা, প্রথম প্রকারে 2x/13 এত একক ক্রোমিয়াম আছে, আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে এত একক ক্রোমিয়াম আছে। তাহলে মোট ক্রোমিয়াম কত আছে, তাহলে মোট ক্রোমিয়াম কত আছে, তাহলে প্রথমটা 2x/13 আর এখানে দ্বিতীয় প্রকারে দেখো ক্রোমিয়াম রয়েছে 5y/26। তাহলে যোগ করে আমরা এখানে পেয়েছি দেখো 13 আর 26 লসাগু 26, 26কে 13 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 দিয়ে 4x, আর এটা দেখো 5y থাকে। তাহলে এত একক নতুন স্টিলে মোট ক্রোমিয়াম আছে। একই রকম ভাবে স্টিলের, এখানে স্টিল লিখতে হবে, প্রত্যেক ক্ষেত্রে এই নামগুলো একটু চেঞ্জ করতে হবে। স্টিলের পরিমাণ কত, স্টিল হচ্ছে এইটা, প্রথম প্রকার স্টিল আছে এটা, আর দ্বিতীয় প্রকার স্টিল আছে এটা, তাহলে এটা আর এটা যোগ করব, যোগ করেছি আমরা, নিয়ে দেখো এটা হয়ে যাচ্ছে। এবার বলছে যে কি অনুপাতে মেশালে আমাদের 7:32 এটা হবে আলটিমেট যেটা আমাদের রেশিও বা অনুপাত। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি এবার যে প্রথমটা যেটা পেলাম এইটা অনুপাত, এটা অনুপাত মানে তো ভাগ, তাহলে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, এটা সমান কত হবে, এটা হয়ে যাবে 7/32, 7:32 মানে 7/32। এবার এটা দেখো নিচে 26 নিচে 26 আছে কেটে যায়, তাহলে 4x প্লাস 5y আর 22x প্লাস 21y, এটা 7/32। কোনাকুনি গুণ করব, 32কে 4 দিয়ে গুণ করব বা 4x দিয়ে গুণ করব, তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করলে 128, তার সঙ্গে x, 32কে 5 দিয়ে গুণ করলে 160, তাহলে 160y, 7 দিয়ে গুণ করো এটা, তাহলে 154x, 7 দিয়ে 21y কে গুণ করবে, তাহলে 147y। এবার 128x আছে, এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 154x, ডান দিকে সমান চিহ্ন ডান দিকে 147y আছে, 160y বাঁ দিকে ছিল, ডান দিকে নিয়ে আসতে গেলে প্লাস 160y ছিল, সেটা মাইনাস 160y হয়ে যাবে। নিয়ে দেখো এখানে মাইনাস 26x পড়ে থাকে, আর এদিকে মাইনাস 13y, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 26x যদি 13y হয়, x আছে yটাকে এদিকে নিয়ে আসো, তাহলে x/y হয়ে যাবে, আর 13 আছে এই 26টাকে এদিকে নিয়ে আসবে, তাহলে 13/26 হবে।
তাহলে পরের পাতায় চলে যাব। পরের পাতায় আমরা দেখো করেছি কি, এক্স নিচে ওয়াই আছে, সে ওয়াইটাকে নিয়ে চলে আসলাম। আর 13/26, 13 দিয়ে কাটো, 13 কে 13, 13 2 26, তাহলে 1/2। এবার অনুপাত আমরা লিখবো, তাহলে এক্স অনুপাত ওয়াই সমান হয়ে যাচ্ছে 1:2। এবার তুমি চাইলে একবার মানে ফাইনাল আনসার লিখতে পারো যে অতএব 2 প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে। নেক্সট কোয়েশ্চেন, কোন একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন ও 25 দিনে করতে পারে। মানে অবনী যদি শুধুমাত্র একা কাজটি করে তাহলে সেক্ষেত্রে তার 20 দিন লাগে। একই রকম ভাবে আনোয়ার যদি শুধুমাত্র আলাদাভাবে একা যদি কাজটা করে তাহলে সে 25 দিনে কাজটি শেষ করতে পারে। এবার তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল, মানে দুজনে একসঙ্গে শুরু করলো কাজ, নিয়ে 10 দিন কাজ করলো, কাজ করার পর তারা দুজনে কিন্তু চলে গেল। এবার তারপরে অন্য একজন আসলো, দেখো এখানে সুখেন বলে একজন, সে এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লেখো। আমাদের দেখতে হবে যে তারা 10 দিনে কতটা কাজ করেছিল, কতটা কাজ পড়েছিল। যে কাজটা পড়েছিল সেই কাজটা সুখেন 3 দিনে করেছে, তাহলে 3 দিনে যদি সুখেন সেই কাজটা করতে পারে তাহলে মোট কাজটা কত দিনে সুখেন একা করতে পারবে সেটা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারবো। তাহলে এখানে আমরা ধরবো যেটা, সেটা হচ্ছে প্রথমে ধরবো যে মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে অবনী 20 দিনে করে সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তাহলে অবনী 20 দিনে করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/20 অংশ। একই রকম ভাবে আনোয়ার 25 দিনে মোট কাজটি করে একা, তাহলে 25 দিনে মোট কাজ করে মানে 25 দিনে 1 অংশ করে, তাহলে 1 দিনে 1/25 অংশ করে। তাহলে এই অবনী আর আনোয়ার মিলে একত্রে বা একসঙ্গে 1 দিনে কত করবে, 1/20 আর 1/25 যোগ করবো, যোগ করে আমরা পেয়ে যাচ্ছি 9/100 এত অংশ। তাহলে 1 দিনে করছে এত। তারা একসঙ্গে কদিন কাজ করেছে, তারা একসঙ্গে দেখো 10 দিন কাজ করেছে। তাহলে 10 দিনে কতটা করে, দুজনে একসঙ্গে 10 দিনে করে, তাহলে 1 দিনে যদি 9/100 করে তাহলে 10 দিনে 9/100 গুণ 10, তাহলে একটা করে শূন্য কেটে যায়, তাহলে 9/10 অংশ। মোট কাজ তো 1, তাহলে 1 অংশ কাজ তাদের মধ্যে, মানে সেই কাজের মধ্যে মোট কাজের মধ্যে তারা দুজনে একসঙ্গে 9/10 অংশ করেছে। তাহলে কতটুকু আর কাজ পড়ে আছে, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 1/10 অংশ। তাহলে এই কাজটুকু পড়েছিল, যেটা কে করেছে, এই কাজটা সুখেন করেছে 3 দিনে। তার মানে আমি একবার চাইলে লিখতে পারি যে সুখেন 3 দিনে করে কাজটির 1/10 অংশ। এবার আমাকে ঘুরিয়ে লিখতে হবে যে সুখেন 1/10 অংশ করে 3 দিনে। ঘুরিয়ে কেন লিখতে হবে, তার কারণ সুখেন যদি একা কাজটি করত তাহলে মোট কাজটি করতে কত সময় লাগতো সেটা আমাকে বের করতে হবে। এবার সুখেন যদি 1/10 অংশ করে 3 দিনে, তাহলে মোট কাজ মানে 1 অংশ কত দিনে করে সেটা আমরা বের করতে পারবো এবার। তাহলে 3 ভাগ 1/10, ভাগকে গুণ করতে গেলে পাশের ভগ্নাংশটা উল্টে যায়, সেটা তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো। তাহলে 1/10 উল্টে গেলে হয়ে যাবে 10/1। এবার দেখো কাটাকাটি কিছুই যায় না, তাহলে 3×10=30 দিনে। তারপর আমরা পেয়ে গেলাম যে সুখেন পুরো কাজটি একা করলে 30 দিনে কাজটি শেষ করতে পারত। নেক্সট কোশ্চেনে চলে যাব। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। ধরি মোট রাস্তা হচ্ছে 1 অংশ, তাহলে 30 আমি লিখবো এখানে লোক সংখ্যা, জন, কাজের পরিমাণ, অংশ যেটা বের করতে চেয়েছে সেটা সবসময় ডান দিকে রাখতে হয়। তাহলে সময় ব্র্যাকেটে দিন। 30 জন 3/7 অংশ 15 দিনের করে। পরে বলছে 10 জন যোগ হয়েছে, তাহলে 30 জন ছিল 10 জন যোগ হয়েছে মানে 40 জন। বাকি কাজ, তাহলে মোট কাজ 1 থেকে 3/7 করা হয়ে গেছে, তাহলে পড়ে আছে 4/7 অংশ, সেটা কতদিনে করবে। এবার কাজের পরিমাণটা যদি ফিক্স থাকে নিয়ে তোমার যদি বলা হয় যে লোক সংখ্যা যদি বাড়ে তাহলে সময়টা কি লাগবে, কম লাগবে। বেশি লোক মিলে কাজ করছে, রাস্তা সারাই করছে ধরো, তাহলে বেশি যদি লোক লাগায় তাহলে কম দিনে কাজটা হয়ে যাবে। তাহলে লোক সংখ্যার সঙ্গে যেটা সময় সেটা ব্যস্ত সম্পর্ক, তার কারণ একটা জিনিস বাড়লে একটা জিনিস কমছে। এবার যদি আমরা লোক সংখ্যাটাকে ফিক্সড রাখি, নিয়ে কাজের পরিমাণের সঙ্গে হিসাব করি, কাজের পরিমাণের সঙ্গে সময়, এই দুটোকে এটাকে ফিক্সড রেখেছি। কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কম হলে সময় কম লাগবে, তাই না? বেশি কাজ বেশি সময় লাগে, কম কাজে কম সময় লাগে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। এবার আমরা সরাসরি নির্ণয় যেটা সময় সেটা বের করব। তাহলে 15, এটা দেখো লোক সংখ্যাটা কি সম্পর্ক ছিল, ব্যস্ত, তাহলে ব্যস্ত ছিল তাই জন্য সরাসরি 30/40 যা আছে লিখবো। আর আমরা জানি সরল সম্পর্কে আছে এইটা, তাহলে সরল হলে কি উল্টে লিখতে হয়, তাহলে নিচেরটা আছে 4/7
আর তার নিচে আমি লিখবো এটা 3/7, তাই না? 3/7 বাই 4/7 না লিখে 4/7 বাই 3/7 লিখবো, যেহেতু সরল সম্পর্ক। এবার 15 লিখলাম, 30 40, 4/7 লিখলাম, নিচে আছে উল্টে যাবে, তাহলে 3/7 হয়ে যাবে 7/3, 7 7 কেটে যাবে। এখানে দেখো আমাদের 0 0 কাটে, 3 3 কাটে, 4 4 কেটে যায়, তাহলে পড়ে থাকে 15, তাহলে সমান হচ্ছে 15 দিন। তাহলে এটা কিন্তু হচ্ছে আমার এই প্রশ্নের ফাইনাল আনসার। এরপর 3 দাগের 1 প্রশ্ন, গসাগু নির্ণয় করো। আমরা সবগুলোকে ভেঙে নেব। প্রথম সংখ্যামালা 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার লিখলাম, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার লিখলাম, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর 8 মানে 3টে 2, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 লিখলাম, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখানে 12 লেখা আছে, এক্স কিউব লিখলাম, 8 মানে দেখো 3টে 2, তাই না? 3টে 2 গুণ করলে 8 হয়, 2 2 4, 4 2 8, তাহলে 2 এর কিউব লিখলাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো 2x আর 2 স্কোয়ার মানে 4 হয়, তাহলে এটা আমার হয়ে গেল ভেঙে। 12কে ভেঙেছি, দেখো 2 2 4, 3 4 12। 36টাকে আমরা এরকম ভাঙতে পারবো, দেখো 2 2 4, 3 4 12, 3 12 36, তাহলে 2 2 2 3। আর এটা দেখো প্রথমে আছে 1, এখানে 10, তাহলে 10 হলো, 10টাকে এমন করে ভাঙবো যেন আমাদের কি হয়, -3 হয়। তাহলে 10টাকে ভাঙতে পারি আমরা 5 গুণিত 2, তাই না? 5 2 10 হয়। আবার -5 আর +2 কি হয়, -3 হয়। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারছি, দেখো -5x + 2x - 10। এই দুটোর মধ্যে দেখো কমন যাচ্ছে কে, x কমন যাচ্ছে, তাহলে একটা x পড়ে থাকে, আর এখানে x কমন চলে গেছে, তাই জন্য -5 পড়ে থাকে। এই দুটোর মধ্যে দেখো 2 কমন যায়, তাহলে এখানে x পড়ে থাকে, আর এটা 5 2 10, তাহলে 5 পড়ে থাকে। তার মানে আমি যদি আবার কমন নেই এই জায়গা থেকে, দেখো এই দুটো জায়গা, মানে এই জায়গাটা আর এই জায়গাটা, তাহলে x - 5 কমন চলে যায়, তাহলে এখানে x পড়ে থাকে, আর এখানে 2 পড়ে থাকে। তাহলে সেটাই আমরা লিখেছি, দেখো x - 5 ইন্টু x + 2। এবার গসাগু মানে সব জায়গাতেই থাকতে হবে। দেখো এখানে 2 3টে রয়েছে, এখানে দুটো 2 রয়েছে, এখানে দুটো 2, তাহলে মিনিমাম নাম্বারটা নেব আমরা। তাহলে এখানে 3টে 2 আছে, সেটা আমরা নিতে পারবো না। এখানে 3টে, এখানে ধরো দুটো 2, এখানে ধরো একটা 2 আছে, তাহলে আমি একটা 2 লিখতে পারবো। যদি সব জায়গাতে 3টে থাকে, তাহলে আমি 3টে লিখতে পারবো, মানে কমটা লিখবো। এখানে 3, এখানে 2, এখানে 2, তাহলে সব থেকে কম দুবার রয়েছে 2, তাহলে দুটো 2 আমরা লিখবো। তাহলে দুটো 2 দেখো আমরা এখানে লিখেছি। একই রকম ভাবে 3 লেখার সময় 3 দেখো এখানে 3 কিন্তু আমার নেই, এখানে 3 আমার একটা রয়েছে, এখানে রয়েছে দুটো। এবার 3 যেহেতু আমার নেই, তাই জন্য 3 কিন্তু আমরা লিখতে পারবো না, তাই জন্য দেখো 3 এখানে কিন্তু আমি লিখিনি, এখানে দুটো 2 লিখেছি, 3 লিখিনি। আর x + 2 সব জায়গাতেই আছে একবার করে, তাই জন্য x + 2 লিখলাম। তাহলে দেখো হয়ে যাচ্ছে 2 2 4, x + 2। তাহলে এটা হচ্ছে দেখো নির্ণয় গসাগু। এরপর দেখো লসাগু নির্ণয় করো। প্রথম সংখ্যামালা, দেখো আমরা a b কমন নেব, তাহলে b কিউব, এখানে 8, 8 মানে 2 এর কিউব, তাহলে a কিউব - b কিউবের সূত্র a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয় সংখ্যামালাতে a স্কোয়ার b কমন নিলে এখানে b কিউব পড়ে থাকে, এখানে 8 পড়ে থাকে, 8 মানে 2 এর কিউব। একই রকম ভাবে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab ইন্টু প্লাস b স্কোয়ার। তৃতীয়টাতে a b স্কোয়ার কমন নিলে b স্কোয়ার মাইনাস 4, 4 মানে 2 স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b লিখলাম। এবার লসাগুর ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা। লসাগুর ক্ষেত্রে বেশি করে লিখতে হয়। a এখানে একবার আছে, এখানে দুবার আছে, a স্কোয়ার মানে দুবার আছে, এখানে একবার আছে, তাহলে যেখানে বেশি আছে, এখানে বেশি আছে দুবার, তার জন্য দুটো a লিখলাম। b এখানে একবার, এখানে একবার, এখানে b আছে দুবার, তাহলে দুবার লিখলাম। গসাগু হলে কিন্তু একটা b লিখতাম, আর লসাগুর ক্ষেত্রে বেশি করে লিখবো আমরা, যেটাতে বেশি আছে সেটাই লিখবো। এবার দেখো b - 2 লিখবো, b - 2 হয়ে গেল লেখা। b + 2 সব আমাকে লিখতে হয়, b + 2, b + 2, দেখো তাহলে b + 2 লিখলাম, একবার করে আছে। এরপর দেখো এটা লিখতে হবে, আবার এটাও লিখতে হবে, তাহলে এটাও লিখেছি, আবার এটাও লিখেছি। তাহলে আমার ফাইনালি দেখো হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার গুণ করে দিলাম, b ইন্টু b মানে b স্কোয়ার, আর এগুলো যা আছে লিখলাম। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার লসাগু। 4 দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, এটা আমরা লিখলাম। এবার দেখো প্রথম ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা এখানে দেখে নিচ্ছি যে a + 3b মাইনাস যদি আমরা a + 2b করি, তাহলে a + 2b, এটা যদি আমরা মাইনাস করি তাহলে কি হচ্ছে দেখো, এটা মাইনাস করলে a + 3b মাইনাস a প্লাস a -2b,
এ কেটে যায়, 3টে বি থেকে 2টো বি বাদ দিলে একটা বি পড়ে থাকে। তাহলে এরকম ভাবে লিখলে বি হয়, তাহলে এই বিটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো, তাই না? এই দুটো বিয়োগফল আকারে লিখতে পারবো, এই জায়গাটা কি হয়, বি হয়। এটা আমরা এখানে দেখলাম। তার সঙ্গে এক্স গুণ ছিল, এক্স লিখলাম, আর ডান দিকে যা আছে সেটা আমরা লিখলাম। লেখার পরে এক্স দিয়ে গুণ করবো, এক্স দিয়ে এটাকে একবার লিখবো, গুণ করে লিখেছি আমরা, এক্স দিয়ে এটাকে গুণ করে লিখবো। প্লাস কেন হলো, তার কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়। আর এটা যা আছে লিখলাম। এবার এই দুটো থেকে দেখো কমন কি যায়, এক্স কমন যায়, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকে, আর এখানে এ প্লাস 3b পড়ে থাকে। এই জায়গা থেকে দেখো এ প্লাস 2b কমন চলে যায়, তাহলে এখানে এক্স পড়ে থাকে, এ প্লাস 2b কমন চলে গেছে, তাহলে এই জায়গাটা মানে এ প্লাস 3b এটা পড়ে থাকে, এখানে মাইনাস আছে। এরপর দেখো এক্স, এটা এক্স মাইনাস এ মাইনাস 3b, এখানেও দেখো এ প্লাস 2b আছে, এক্স মাইনাস এ মাইনাস 3b। এই জায়গার মধ্যে কমন চলে যাচ্ছে এক্স মাইনাস এ মাইনাস 3b, তাহলে কমন লিখলাম। এবার কমন নেওয়ার পর এখানে এক্স পড়ে থাকে, এক্স লিখলাম, আর এখানে এ প্লাস 2b আছে লিখে নিলাম। তাহলে কিন্তু এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। অথবা দিয়ে দেখো সরল করো। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখলাম, লেখার পরে বি কমন নিলে বি মাইনাস 5, এখানে নিচে যা আছে লিখলাম। 9b স্কোয়ার, তাহলে 3b তার স্কোয়ার লিখতে পারি, 3 স্কোয়ার 9 হয়। 16a স্কোয়ার, তাহলে 16 মানে 4 এর স্কোয়ার হয়, 4 4 16 হয়, তাহলে 4a তার বাইরে স্কোয়ার, এটা বি স্কোয়ার লিখলাম। আর 25 মানে 5 স্কোয়ার লিখলাম। গুণ চিহ্ন করলাম, তাহলে উল্টে যাবে, তাহলে নিচেরটা উপরে লিখলাম আর উপরেরটা নিচে লিখলাম, তাই না? লবটা হর, হরটা লব হয়ে যায়। এরপরে নেক্সট লাইনে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এটা যা আছে লিখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লিখেছি, অসুবিধা নেই, আগে পরে লেখা যায়। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে আমাদের এ কমন গেছে, তাহলে বি প্লাস 5 পড়ে থাকে, আর এখানে বি কমন গেছে, তাহলে 3b প্লাস 4a। বি প্লাস 5, বি প্লাস 5, বি মাইনাস 5, বি মাইনাস 5, এই বি কেটে যায়, 3b মাইনাস 4a, 3b মাইনাস 4a, 3b প্লাস 4a, 3b প্লাস 4a কেটে যায়, সব কেটে যায়, শুধুমাত্র এখানে এ পড়ে থাকে, তার জন্য এ কিন্তু হয়ে যাবে এই প্রশ্নের আনসার। এরপর দেখো উপপাদ্য দেওয়া হয়েছে, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা তোমাদের টেক্সট বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো টেক্সট বুকে তোমাদের দেওয়া হয়েছে উপপাদ্য নাম্বার 7 চিত্র সহ। দেখো এখানে প্রমাণ একদম দেওয়া হয়েছে, এতটা পর্যন্ত তোমরা লিখবে, এবং পেজ নাম্বার হচ্ছে 145। এরপর অথবা দিয়ে আরো একটা উপপাদ্য দেওয়া হয়েছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এটা দেখো তার ঠিক পরের উপপাদ্য নাম্বার হচ্ছে 8। এটা তোমরা এখান থেকে শুরু করে প্রদত্ত প্রামাণ্য অঙ্কন প্রমাণ একদম প্রমাণিত পর্যন্ত লিখবে, এবং পেজ নাম্বার হচ্ছে দেখো 147। উপপাদ্য আমি এখানে আলোচনা করলাম না, যদি উপপাদ্য সংক্রান্ত তোমাদের কোনো অসুবিধা হয়, উপপাদ্যগুলো বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি উপপাদ্যের জন্য আলাদা করে ক্লাস প্রোভাইড করব। এরপর দেখো নেক্সট 6 নম্বর, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। এটা দেখো তোমাদের একটা প্রয়োগ দেওয়া হয়েছে, প্রয়োগ নাম্বার 4। এই প্রয়োগটা তোমাদের এসছে এবং এটা তোমরা করবে, পেজ নাম্বার দেখো 149। এরপর দেখো আমাদের আজকের সেটের একদম শেষ প্রশ্ন, চিত্রে মানে এই চিত্রে এসিডি, এই কোণ এসিডি মানে এই কোণটা হচ্ছে 114 ডিগ্রি, এবং কোণ এবিসি মানে এই কোণটা বলছে কোণ বিএসি মানে এই কোণটার অর্ধেক। তাহলে ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিডি 114, এবিসি কোণ বিএসির অর্ধেক হাফ। এবার আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, মানে এই যে কোণটা সেটা মান হচ্ছে 114 ডিগ্রি, আর এই কোণটা মানে অন্তস্থ বিপরীত কোণ, মানে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, কিন্তু অন্তস্থ বিপরীত কোণ দ্বয় মানে এই কোণটাকে আর এই কোণটাকে বোঝাচ্ছে, তাহলে এই দুটোর সমষ্টি কি হবে, এটার সমান মানে 114 ডিগ্রি হবে। তার মানে কোণ বিএসি এবং কোণ এবিসি, দেখো কোণ বিএসি মানে এই কোণটার কোণ এবিসি, এটা এই দুটো মিলে 114 ডিগ্রি হবে, তাহলে সেটা আমরা লিখলাম 114 ডিগ্রি। কোণ বিএসি লিখলাম। এবিসি, কোণ এবিসি মানে দেখো কোণ এবিসি মানে হাফ অফ কোণ বিএসি, তাহলে হাফ বিএসি লিখলাম। 2 লসাগু, তাহলে এটা 2 বিএসি, এটা বিএসি, নিচে 2, তাহলে 3 এর 2, কোণ বিএসি সমান 114 যদি হয় তাহলে কোণ বিএসি কত হবে,
3 এর 2 এদিকে আসলে 2 এর 3 হয়ে যাবে, কাটাকাটি করে দেখো এখানে 76 ডিগ্রি। এবার এবিসি কত? এবিসি আমাদের এখানে বলেছিল যে হাফ অফ কোণ বিএসি, তাহলে এটার অর্ধেক মানে 38 ডিগ্রি। আর কোণ এসিবি কত? এসিবি দেখো কোণ এসিবি এই কোণটা দেখো, এর টোটাল কোণটা, এর টোটাল যে কোণটা সেটা একটা সরল কোণ, তাই না? এটা একটা সরল কোণ। এই কোণটা টোটালটা কত হয়? 180 হয়। এটা যদি টোটালটা 180 হয়, এই জায়গাটা যদি 114 ডিগ্রি হয়, তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা কত হবে? 180 থেকে 114 বাদ দিতে হবে। তাহলে 114 আমি বাদ দিলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 66 ডিগ্রি। অতএব এবিসি ত্রিভুজের কোণগুলির পরিমাপ হলো যথাক্রমে, এই কোণটা হচ্ছে কোণ এবিসি 38 ডিগ্রি, বিএসি হচ্ছে 76 ডিগ্রি, আর কোণ এসিবি হচ্ছে 66 ডিগ্রি। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রথম যে স্কুল আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাস থেকে তোমাদের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজ লেগেছে এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসে তোমরা লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তোমাদের সায়েন্সের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে পুরোনো ক্লাসগুলি দেখে নিও। এবং বাকি সাবজেক্টের ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।